নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেয়ার ঘোষণা, দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে, জানিয়েছে বিএনপি প্রেস উইং। দিনে দুপুরে মাসের পর মাস পাথর লুটকাণ্ড, প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা মত পরিবেশবিদের। স্থানীয় কর্তৃপক্ষ সহ অর্ধ ডজন মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। এক ব্যক্তি একাধিক জায়গা থেকে কিনছে টিসিবির পণ্য, ভর্তুকি মালের বড় অংশই ভোগ করছে সুযোগ সন্ধানীরা। নির্বিকার প্রশাসন, দুর্নীতি বন্ধে বিক্রয় পয়েন্ট বাড়ানোর তাগিদ। এবং দেশে শিশুর বয়স নিয়ে ভিন্ন ভিন্ন আইন, সুযোগ নিচ্ছে অপরাধীরা। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। রাষ্ট্রকে প্রাপ্য অধিকার নিশ্চিতের তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, এমন অভিযোগ তুলে বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, অনৈক্য তৈরি হলে ফিরে আসতে পারে পতিত স্বৈরাচার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সভায় অংশ নেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা, যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই দুইটি দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে, এরা তককে তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, জনগণ ১.৫ যুগ অপেক্ষা করছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ ১.৫ দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তারেক রহমান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতর অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এই ব্যাপারে প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানান। এদিন সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা ভোট চাচ্ছেন না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশাও করেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না।
এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে রাত 11:30 পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন। পরে বাসায় ফিরে কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 13ই আগস্ট চোখের চিকিৎসা করাতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্য প্রসঙ্গ, সর্বদলীয় পাথর লুটকাণ্ড ছিল প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। তারা মনে করেন সিলেটের পাথর ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় অর্ধ ডজন মন্ত্রণালয় কোনো না কোনোভাবে দায়বদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিজেদের দায়িত্ব পালন করলে কখনোই চোখের সামনে দিয়ে দিনে দুপুরে এভাবে পাথর লুট করা সম্ভব হতো না। যদিও তৎকালীন জেলা প্রশাসকের দাবি, লুটের সময়ও চলমান ছিল আইনি প্রক্রিয়া। সিলেট থেকে ফিরে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। একেবারেই ঝোপঝাড়, অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর? সবকিছু কি এতটাই সহজ? প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ, এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো, পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে। আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় মাসের পর মাস ধরে। এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে। বলা যায় এই মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ। শুধু জ্বালানি বিভাগই নয়, পাহাড় ঘেরা পাথরের রাজ্য হিসেবে পরিচিত ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের ওপর। অন্যদিকে প্রকৃতির অপার মায়ায় মোড়ানো ভোলাগঞ্জের সৌন্দর্যহানি ঠেকাতে কি করল পরিবেশ মন্ত্রণালয়? সামনে আসছে এমন প্রশ্ন। আর প্রকাশ্য হরিলুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে, অথচ তা আটকাতে ছিল না দৃশ্যমান তৎপরতা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। বলা চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দলগত ব্যর্থতা, কিছু ক্ষেত্রে আবার মৌন সম্মতিও সুযোগ করে দিয়েছে সর্বদলীয় লুটপাটের। দিনে দুপুরে মানুষের চোখের সামনে লুটপাট হয়েছে। প্রথম দায়বদ্ধতা আমি মনে করি আইন শৃঙ্খলা প্রশাসন আছেন, তাদের তো দায়বদ্ধতা আছে। এবং এইখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টারকানেক্টেড, যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে। সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না। পাথর কোয়ারি এবং সিলিকা বালু, এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে, এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা। অনেক নৌকা ভরে অনেক মানুষ নিয়ে গিয়েছে। তো এখানে যে আসলে এটাকে রক্ষা করা গেল না বা এটাকে বন্ধ করা গেল না, এই দায়টুকু তো অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে। যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান। যদিও পাথর কাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার। এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল, আইনি প্রক্রিয়াও চলমান আছে। একই সাথে হচ্ছে তাদেরকে যাতে প্রতিহত করা যায় সেজন্য আমরা সবসময় নিয়মিত আপডেট হচ্ছে। দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ হবার পর এখন অবশ্য অভিনব কাণ্ড করছে প্রশাসন। ভোলাগঞ্জে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ, যদিও তা কচ্ছপ গতিতে। পাথর কাণ্ডের আলোচনা থামলে লুটপাটের নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কাও করছেন কেউ। তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা।
নানা মহলের সমালোচনার পর অবশেষে ভোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায়সারা গোছের না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। একজন কয়েকবার কয়েক জায়গার ট্রাক শেল থেকে কিনছেন টিসিবির পণ্য। এভাবে নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকিতে বিক্রি করা পণ্যের বড় অংশ ভোগ করছেন সিন্ডিকেট আর সুযোগ সন্ধানীরা। এমন চিত্রই উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। সত্যতা স্বীকার করছেন ডিলাররাও। তবে নির্বিকার কর্তৃপক্ষ অর্থনীতিবিদ বলছেন, অপচয় দুর্নীতির কারণে যেমন উপকারভোগীদের বঞ্চিত হওয়ার শঙ্কা বাড়ছে, তেমনি বাড়ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়। আদিত্য ধরের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। কয়টা নিলেন প্যাকেজ? 2টা নিলেন, আরেকটা নেওয়া যাবে মনে হয় না? চাচি কয়টা নিছেন? 3টা? দর্শক শুনছিলেন একজন উপকারভোগী, তিনি মোট 3টি পণ্য নিয়েছেন। তিনি দাবি করছেন তার মেয়ে আরেকটি পণ্য নিয়ে দিয়েছেন আর তিনি 2টি প্যাকেজ নিয়েছেন। এইভাবে এই জায়গা থেকে একজন ব্যক্তি 2টো করে নিয়েছেন, এরকম দুজনের দেখা আমরা পেলাম। 10 আগস্ট থেকে 30 দিন ব্যাপী টিসিবির কার্যক্রম চলছে রাজধানীর 7টি স্থানে। এবার প্রতি প্যাকেজের দাম কমেছে 65 টাকা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে একজন ভোক্তা তেল, চিনি ও ডালের 450 টাকার প্রতিটি প্যাকেজ নিতে পারবেন একবার। তবে বাস্তবতা ভিন্ন। ট্র্যাকিং না থাকায় কারসাজি করে প্রায় সব ট্রাক থেকেই 2 থেকে 5টি পর্যন্ত প্যাকেজ নিচ্ছেন সুযোগ সন্ধানীরা। এই যে দেখেন কতক্ষণ ধরে দাঁড়াইছেন পর্যন্ত পাইনি। আমরা অফিসে কাজ করি কিন্তু আমরা পাইনি। একজনের 4-5টা করে নেয়, 2-3টা তুলা আবার পিছে দাঁড়ায়, আর আমরা একটাও পাই না। বাধা দেয় না, দাঁড়াইলে নেওয়া যায়। বলছে যে একাধিক নেওয়া যাবে না, মানে এক একজনের জন্য এক একটা প্যাকেজ। আপনি তো 2টা নিলেন। যে আমার ভাই ছিল, উনি চলে গেছে, গাড়িতে চলে গেছে। অভিযোগ রয়েছে শুধু একাধিক প্যাকেজ নয়, সিন্ডিকেট করে কাছাকাছি থাকা কয়েকটি বিক্রয় পয়েন্ট থেকেও পণ্য নিচ্ছেন দুষ্টচক্র। সেটা কিভাবে সম্ভব? হাতিরপুল থেকে পার্শ্ববর্তী বিক্রয় পয়েন্ট শাহবাগের দূরত্ব 500 মিটার। সেখান থেকে আরেক পয়েন্ট প্রেস ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটারের কিছুটা বেশি। পাশে কাকরাইলেও রয়েছে বিক্রয় পয়েন্ট। পাশাপাশি কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা, কাঁঠালবাগান, ঢাল, ফার্মগেটেও রয়েছে ট্রাক সেল পয়েন্ট। অর্থাৎ ঢাকার এই অঞ্চলে গড়ে প্রতি 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্তত 2টি টিসিবি ট্রাক। 5 ট্রাক থেকে কোনো ব্যক্তি 2টি করে 10টি প্যাকেজ নিলে বাজার মূল্যের তুলনায় দৈনিক কম বেশি 3000 টাকা কমে পাচ্ছেন তেল, চিনি, ডাল। 30 দিনে যার পরিমাণ দাঁড়ায় প্রায় লাখ টাকা। রয়েছে বাজারে বিক্রির অভিযোগও, যা স্বীকার করছেন ডিলাররাও। অনেক জায়গা থেকে ভাই এটা নেয়, তাদের এটা পেশা হয়ে গেছে। মধ্যম শ্রেণী লোকগুলা, ওই লোকগুলা দাঁড়াইতেও পারে না, মালগুলা নিতে পারে না। কি করা যাবে? এটা তো কাঠ ছাড়া মাল না, এখান থেকে দিচ্ছে অনেকে 2বার নিতেছে। কারচুপির অভিযোগ স্বীকার করলেও টিসিবির দাবি যা হচ্ছে তা একেবারেই নগণ্য। একজন 2বার 3বার নিতেছে বা মানে 2 দিন 3 দিন নিতেছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। বাট মূল টার্গেটটা কিন্তু আপনি দেখবেন যে হলো তাই মেজরিটির সংখ্যা, যেটা যে 90% অথবা যে পার্সেন্টের মেজরিটির সংখ্যা কিন্তু দেখবেন যে 1 বা 2বারই নেবে। দুর্নীতি, অপচয় বন্ধে পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রয় পয়েন্ট বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। যেহেতু সরকারের কোনো নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার নেই, ডিজিটালি ট্রেস করা যাচ্ছে না, ট্র্যাক করা যাচ্ছে না, এই জন্য অনেকেই একাধিকবার নেবার প্রবণতা রয়েছে। এটার ফলে মিসইউজ হচ্ছে। ট্রাকের সংখ্যা বৃদ্ধি করে 500 প্যাকেটের জায়গায় 300 প্যাকেটে নামিয়ে আনা, এটাকে 1 লিটার তেল, 1 কেজি ডাল পর্যন্ত দেওয়া যায় এবং চিনিটিও আসলে বাদ দিতে পারে, যাতে জরুরি পণ্যগুলোই কেবলমাত্র এই নির্দিষ্ট আয়ের মানুষগুলো পেতে পারে। সরকার 1 কোটি উপকারভোগী পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও এ পর্যন্ত 57 লাখের কাছাকাছি কার্যকর কার্ড পৌঁছে দিতে পেরেছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট ইয়ার্ডে পড়ে আছে 48,000-এর বেশি। সংকট নিরসনে একদিনের মধ্যেই অফ ডকে নিয়ে যেতে এনবিআর এর কঠোর নির্দেশনা। শিশু তোমার বয়স কত? বাংলাদেশে এই প্রশ্নের উত্তরে শিশু তো বটেই, বড়রাও আইনত ঘাবড়েই যাবেন, কারণ আন্তর্জাতিকভাবে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। দেশের শিশু আইনও 18কেই শিশুর বয়স হিসেবে গণ্য করলেও শ্রম আইন, দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন রোধ আইন কিংবা বাল্যবিবাহ রোধ আইন প্রতিটিতেই শিশুর সংজ্ঞা আলাদা। এতে আইনের ফাঁক ফোকরে সুযোগ নিচ্ছে অপরাধীরা। শিশুরাও পাচ্ছে না তাদের প্রাপ্য অধিকার।
শাহজাহান খানের তোলা ছবিতে সেটাই খোঁজার চেষ্টা করেছেন আলামিন তুষার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবির এই ভাবনা ছাড়াও রাষ্ট্র শিশুর জন্য বরাদ্দ রেখেছে বেশ কিছু আইন। বিশ্বে অন্য কোথাও শিশুর বয়স সংক্রান্ত সংজ্ঞায় এত বৈপরীত্য না থাকলেও বাংলাদেশে শিশুর বয়স নিয়ে আছে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা। বাংলাদেশ যেহেতু জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বাক্ষর করা রাষ্ট্র, তাই 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। কিন্তু ফুল বিক্রেতা বা শিশু শ্রমে যুক্ত এসব শিশুর বেলায় এগিয়ে আসে শ্রম আইন। সেই আইন বলছে শিশুর বয়স সীমা 14 বছর, অর্থাৎ 14 বছরের নিচে হলেই কেবল সে শিশু। একই বয়স সীমা নির্যাতিত শিশুর বেলাতেও, কেননা বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে 14 বছর পেরিয়ে গেলে কেউ আর শিশুর সংজ্ঞায় পড়বেন না। সংবিধানের দণ্ডবিধি বলছে 9 বছর বয়সের নিচে কেউ অপরাধ করলে তাকে দায়মুক্তি দেয়া যাবে, তবে 12 বছর বয়স পর্যন্ত সীমিত দায় এবং 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে অপরাধ করলে নিতে হবে পূর্ণ দায়। অর্থাৎ সংবিধানে শিশুর বয়স নির্ধারিত 12। বাল্যবিবাহ রোধ আইনে প্রাপ্তবয়স্ক হতে ছেলে আর মেয়ের বেলায়ও রাখা হয়েছে আলাদা আলাদা বয়সসীমা। সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে শুরু করে যানবাহনে ভ্রমণেও শিশুদের বয়সের এমন তফাৎ চোখে পড়ে হরহামেশাই। তাই তো প্রায় প্রতিটি সুবিধাবঞ্চিতের জানতে চাওয়া আইনের এমন ভিন্নতায় কতটা রক্ষিত হচ্ছে শিশু অধিকার। রাষ্ট্র যদি কি একটা শিশুরে ফুল সুযোগ সুবিধা দেয়, শিশুগুলো আর এমন হয় না। পেটের দায় হয়ে আর কি তারা কাজটা করতেছে, কাজ না দিতে চাইলেও দিতে হইতেছে। আমি চাই যে আর কোনো শিশুই যেন পথে না থাকে। শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে শিশুর প্রাপ্য অধিকার। যেহেতু সে শিশু, অতএব আমাকে দেখভাল করতে হবে শিশু আইন দিয়ে, শিশু অ্যাক্ট দিয়ে। এখন নানানভাবে এটা ট্রিট যদি করেন কেউ, এটা আইনের ভায়োলেশন ছাড়া অন্য কিছু না। অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে, লিগ্যাল এইড সাপোর্টটা এনশিওর করা যেত, তাহলেও কিন্তু আমাদের দেশের শিশুরা ন্যায্যতার ভাগটা পেত। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখেই এমনভাবে করা হয়েছে শিশুর সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। সবগুলো আইনকে ইন্টার রিলেটেড করেন তাহলে কিন্তু এখানে খুব একটা সমস্যা নেই। ইন্টারন্যাশনাল মানদণ্ডে যে 18 সেটাই আমাদের জন্য উপযুক্ত এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে জানতে মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সময় স্বল্পতায় তিনি কথা বলতে রাজি হননি। প্রতি বছর যে হারে শিশু শ্রম, শিশুদের উপর নির্যাতন আর পথ শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এদেশের শিশুরা ঠিক কতটা তাদের প্রাপ্য অধিকার পায়। এর মাঝেই আবার এক এক আইনে এক একভাবে শিশুকে সংজ্ঞায়িত করা অপরাধীদের এই সুযোগ আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বহির্নোঙরে জাহাজের অবস্থানকালীন সময় কমাতে 10টির পরিবর্তে কন্টেইনারবাহী 13টি জাহাজ ফেরাতে গিয়ে এবার কন্টেইনারের জট বাঁধিয়ে ফেলেছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ডে 48,000-এর বেশি কন্টেইনার অবস্থান রয়েছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। এ অবস্থায় জট নিরসনে আমদানি করা কন্টেইনার বন্দরের ইয়ার্ডে ফেলে না রেখে একদিনের মধ্যেই অফডকে নিয়ে যেতে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 48,751 টিউস কন্টেনারের অবস্থান রয়েছে। অবশ্য 17 আগস্ট 49,131 টিউজে পৌঁছে গিয়েছিল, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংখ্যক কন্টেনারের অবস্থান। 53,518 টিউজ ধারণ ক্ষমতার বন্দরের কন্টেনারের এই অবস্থান কিছুটা কম মনে হলো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এবং ক্রেন চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। স্বাভাবিক সময়ে বন্দরে 37 থেকে 38,000 কন্টেনারের অবস্থান থাকে। বন্দরের প্রধান জেটিতে 13টি করে কন্টেনারবাহী জাহাজ বাড়তিকে সুযোগ দেওয়ায় অবস্থানকালীন সময় নেমে এসেছে মাত্র 2 দিনে। আগে সুযোগ দেওয়া হতো 10টি জাহাজ, সময় লাগত 4 থেকে 5 দিন। তবে নতুন করে সংকট সৃষ্টি করছে কন্টেনার জট।
গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ বাড়তে থাকায় বন্দরে বাড়ছিল কন্টেনারবাহী জাহাজ আসার সংখ্যা, কিন্তু সে অনুযায়ী বার্থিং সুবিধা সীমিত হয় জাহাজগুলোকে বহির্নোঙরে অলস অবস্থান করতে হতো। সমালোচনার মুখে বার্থিং নেওয়া জাহাজের সংখ্যা বাড়লেও কন্টেনার জট নিয়ে বন্দরকে হিমশিম খেতে হচ্ছে। আর এজন্য 10,000-এর বেশি নিলামযোগ্য এবং 2,000 আইসিডিগামী কন্টেনারকে দুষছেন বন্দর কর্মকর্তারা। আগে যেখানে এভারেজে 10টা জাহাজ বার্থিং দেওয়া হতো কন্টেনারের, বিগত কিছুদিন যাবৎ প্রায় 12-13টা জাহাজ পর্যন্ত বার্থিং পাচ্ছে। তো 13টা জাহাজ থেকে কন্টেনার ক্লিয়ার হলে স্বভাবতই পূর্বের তুলনায় বেশি কন্টেনারের স্থিতি হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নির্দেশনা অনুযায়ী যেদিনে জাহাজ থেকে কন্টেনার নামবে বন্দরের ইয়ার্ডে ফেলে না রাখে সেদিনই অফডকে নিয়ে যেতে হবে। আমদানির প্রথম 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে কন্টেনার রাখার বিধান থাকায় এ সুযোগকে কাজে লাগাতেন আমদানিকারক সহ অন্যান্য সংস্থাগুলো, আর তাতেই বন্দরের সৃষ্টি হতো কন্টেনার জট। প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অফডকে পণ্য চালান নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে ব্যর্থ হলে কাস্টম হাউসের যে কমিশনার উনি বিশেষ পরিস্থিতিতে বা সক্ষমতার ঘাটতি যদি থাকে অফডকের, তাহলে ডুয়েল ডেলিভারির পারমিশন দিতে পারে। বর্তমানে 30টির বেশি দেশি বিদেশি শিপিং লাইনের 125 থেকে 130টি জাহাজ চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও বাল্ক পণ্য নিয়ে আসছে। 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি এবং তৈরি পোশাক রপ্তানির জাহাজীকরণ সম্পন্ন হয় 21টি বেসরকারি অফডকে। এক্ষেত্রে অফডকের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে অফডকের যাত্রাপথে যানজট নিরসন করা না গেলে জটিলতা আরও বাড়বে বলে মনে করছেন এই বন্দর ব্যবহারকারী। এই কন্টেনারগুলো হ্যান্ডেল করার মতো ক্ষমতা অফডকগুলোর আছে কিনা, তাদের লজিস্টিক্স সেইভাবে রেডি কিনা, তাদের স্পেস ওভাবে রেডি আছে কিনা, তারপর রাস্তাঘাটের যে কন্ডিশনটা সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, পোর্টের ইকুইপমেন্ট, পোর্টের গেট ঠিকভাবে অপারেট হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো কনসিডার করলে আসলে এই চিঠিটা আসার কথা না। গম, সিমেন্ট, ক্লিংকার, কয়লা, এসকেপ লোহার মতো পণ্যগুলো বহির্নোঙরে খালাস করা গেল আমদানি এবং রফতানি কন্টেনার লোড আনলোডের জন্য বন্দরের এনসিটি, সিসিটি এবং জিসিবির বাড়তে অবস্থান নিতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বড় আশা দেখিয়ে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজশাহী হাইটেক পার্ক। অবকাঠামো থাকলেও নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ। গত বছরের 5 আগস্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনও কাটেনি বিনিয়োগকারীদের শঙ্কা। বাস্তবসম্মত পরিকল্পনা ও পর্যাপ্ত প্রচারের অভাবে দিন দিন লোকসানের বোঝা হয়ে দাঁড়াচ্ছে হাইটেক পার্ক। আব্দুস সালামের ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। পদ্মা নদের তীরে 31 একর জায়গায় নির্মিত হয় রাজশাহী হাইটেক পার্কের 10তলা সিলিকন টাওয়ার। 2024 সালের 30 জুন কার্যক্রম শুরুর 1 মাস না যেতেই 5 আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটে বিপর্যস্ত হয় রাজশাহীর এই প্রযুক্তি কেন্দ্র। হামলার 1 বছর পেরিয়ে গেলেও ভবনের নিচতলা ও দোতলা এখনও বিধ্বস্ত। নতুন করে কিছু প্রতিষ্ঠান জায়গা নিলেও ফাঁকা পড়ে আছে অনেক অংশ। উদ্যোক্তাদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা শঙ্কা। আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু লুটপাটগুলো হয়েছে, এখন তারা কিন্তু এখনও এখানে বিদ্যমান। তাহলে আমি কিভাবে সিকিউর হতে পারি, কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমাদের স্বাভাবিক না হয় তাহলে কিভাবে আমরা এই সিকিউরিটিকে মেনটেন করতে পারি। এই যে ট্রমাটা আমাদের চোখের সামনে ঘটেছে, এটা আসলে নেওয়ার মতো অবস্থাতে ছিল না কেউ। কয়েকজন আমাদের চাকরি ছেড়ে চলেও গেছে, কারণ তারা মনে করেছে হয়তো কোম্পানি আর দাঁড়াতে পারবে না কখনো। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হাইটেক পার্কের জন্য নির্ধারণ করা হয়েছিল 14,000 কর্মসংস্থানের লক্ষ্য। অথচ বর্তমানে পার্কের 2 ভবনে কাজ করছেন মাত্র 350 জন। হাইটেকে যে মূল কার্যক্রমে যে ভবিষ্যৎ যে পরিকল্পনা ছিল এটা বাস্তবায়ন হয় নাই। যতটা আশা নিয়ে এটা শুরু হলো, আমরা কিন্তু আশার পরিপূর্ণ রূপ আসলে দেখতে পাই। কর্তৃপক্ষ বলছে সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে হাইটেক পার্ক। এই হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালনার কোনো আমাদের যদি প্রবলেম হয়, সেইটা লোকাল অথরিটি বা লোকাল অভিভাবক হিসাবে কিন্তু বিভাগীয় কমিশনার স্যারও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। রাজশাহী হাইটেক পার্ক নির্মাণে ব্যয় হয় 35 কোটি 50 লাখ টাকা। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 19টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ। অথচ নামমাত্র কাজ করে 1 কোটি 10 লাখ টাকা বরাদ্দের মধ্যে 61 লাখ টাকা বিল তুলে নিয়েছেন ঠিকাদার। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিইডি ও উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট।
বগুড়া সারিয়াকান্দি উপজেলা চান্দিনা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 7 লাখ টাকা বরাদ্দে শুরু হওয়া সংস্কার কাজ এখন পর্যন্ত সীমাবদ্ধ একটি বারান্দা নির্মাণ এবং ছাদের নামমাত্র প্রলেপেই। তবে সংস্কারের 2 বছর পরে ছাদ চুঁয়ে পানি পড়ে। একই অবস্থা পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 7 লাখ টাকা ব্যয়ে একটি শৌচাগার ও 2টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা ছিল। সেখানে শৌচাগার নির্মাণের কাজ অর্ধেকে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিডি তথ্য মতে 2022-2023 অর্থ বছরে সারিয়াকান্দি উপজেলা 23টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে বরিশালের মায়ের দোয়া এন্টারপ্রাইজ 1,10,00,000 টাকায় 19টি বিদ্যালয়ে সংস্কার কাজের দায়িত্ব পায়। 2 দফা মেয়াদ বাড়লেও 5টি বিদ্যালয়ের কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি 14টি বিদ্যালয়ে নামমাত্র কাজ করে 61 লাখ টাকা বিল তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে SM এন্টারপ্রাইজ নামে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান 25 লাখ টাকা বরাদ্দে 4টি বিদ্যালয় সংস্কারে কাজ শেষ করেছে। কাজ শুরু হয়েছিল, কিছু কিছু কাজ হয়েছে, অনেক কাজই বাকি রয়ে গেছে। কাজটা ওনারা মাঝপথে বন্ধ করে দেয়। আমরা শ্রেণীকক্ষের অভাবের কারণে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না। আমার প্রত্যেকটা ক্লাসরুমে পানি পড়ছে এবং আসবাবপত্র ভিজা শেষ হয়ে যাচ্ছে। জানলা দরজা কোনো কাজ করেনি, মেরামত করে না, জায়গায় জায়গায় ছুটে এনা করে প্লাস্টার করছে। নতুন পদায়নের অজুহাত দেখিয়ে বিষয়টি জানেন না বলে মন্তব্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। তালিকাটা দিলে আমি ফিজিক্যালি দেখে ইনভেস্টিগেট করে কতটুকু কাজ হলো সেটা আমি আপনাদের বলতে পারবো। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিডি ও উপজেলা প্রশাসনের। 18টি স্কুলের মধ্যে 5টি স্কুল জায়গা জটিলতার কারণে শুরু করতে পারেনি, আর বাকি 13টি স্কুলের কাজ প্রায় কোনোটাই 80%, কোনোটা 90% এরকম হয়ে আছে। প্রতিষ্ঠানগুলোর তালিকা জোগাড়ের চেষ্টা করব এবং এটা আপডেট নেওয়ার চেষ্টা করব যে কেন কাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে আছে। যত দ্রুত ঠিকাদারকে চাপ দিয়ে কাজগুলো আদায় করা যায় সেই চেষ্টা করব। 2 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ করতে না পারায় 3য় দফায় 2026 সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এলজিডি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ছাদ থেকে বের হয়েছে বড় বড় লোহার রড, যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। বাস মালিক সমিতির নেতারা বলছেন, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতেই পার হচ্ছে যুগের পর যুগ। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভবনের ছাদ থেকে খুলে গেছে পলেস্তারা, বের হয়েছে লোহার বড় বড় রড। বৃষ্টি এলেই ছাদ চুয়ে পড়ছে পানি। অরক্ষিত ভবন যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, 80-র দশকে নির্মাণ করা হয় ভবনটি। 2016 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এছাড়া টার্মিনালের চারপাশেই সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। বৃষ্টির সময় কাদা পানি মারিয়ে যাত্রীদের উঠতে হয় বাসে। টার্মিনালের রড, খোয়া, সিমেন্ট সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। 10-12 বছর থেকে অকেজো ঘোষণা করছে। এখানে শ্রমিকেরা খুব দুর্ভোগ ভোগ করে ভাই, যে ইট খোয়া পড়িয়া যাচ্ছে, যে কোনো আমাদের কোনো একটা নিরাপত্তা নাই। জানে বৃষ্টি হলে তো যাওয়াই যায় না, এক গিরা পানি। এই টার্মিনালটা আসুক প্রয়োজন, কারণ এখানে 100 কোটি টাকার ব্যাপার নাই। এখানে সরকারের কোনো এটা কোনো বড় কোনো আর্থিক খাত না যেটা আপনার সরকারের বিশেষ মহলে গিয়ে পাস করতে হবে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। বাস টার্মিনাল যাতে হয় এটার প্রস্তাবনা আমরা দিয়েছি। সেখানে কনসালটেন্টও আছে, তারা কনসালটেন্ট ডিজাইন এবং আধুনিক যে সরঞ্জামাদি দরকার তারা সেটা প্রস্তুত করে আমাদেরকে অনুমোদন দিলে আমরা এটা বাস্তবায়ন করব। প্রায় 15 একর জমির উপর গড়ে ওঠা এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন 700-র বেশি বাস ও অন্যান্য যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। তিস্তা নদীর উপরে নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন আজ। এই সেতুর মাধ্যমে গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ শুরু হবে। সেতু উদ্বোধন ঘিরে 2 জেলার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। এই মুহূর্তে গাইবান্ধায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম এবং কুড়িগ্রামে আছেন রিপোর্টার বাদশা সৈকত। প্রথমেই যাচ্ছি বিপ্লবের কাছে।
গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর দুই জেলার দীর্ঘ প্রত্যাশিত যে সেতু মাওলানা ভাসানী সেতু, সেই সেতু কিন্তু যে মাহেন্দ্রক্ষণ উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আজকের এই সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুঁইয়া। আসলে এই উদ্বোধনের পরেই কিন্তু দুই জেলার মানুষের যে দীর্ঘদিনের আশা, তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে। এই উদ্বোধনের অপেক্ষায় কিন্তু দুই পারে মানুষ অপেক্ষা করছে যে কখন তাদের দীর্ঘ প্রত্যাশিত সেতুটি খুলে দেওয়া হবে। যদি জানিয়ে রাখি যে এলজিইডির বাস্তবায়নে এই সেতুটি কিন্তু নির্মিত হচ্ছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ এলজিইডির সেতু এটি 1490 মিটার। এটি 2021 সালে কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয়, 2025-এ এসে কিন্তু নির্মাণ কাজ শেষ হচ্ছে। দীর্ঘ 5 বছর নির্মাণ কাজ শেষে আজকেই সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে কিন্তু দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার যে মানুষ তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন। তাদের চাওয়া পাওয়া ছিল যে দুই জেলার মধ্যে যাতে একটি সংযোগ সড়ক হয় এবং সংযোগ সেতু হয়, সেই তাদের যে আশা সেটি কিন্তু পূরণ হচ্ছে। এর আগে এই দুই জেলার মানুষ কিন্তু যে প্রবাহমান তিস্তা, উত্তাল তিস্তা সেটি পেরিয়ে কিন্তু তাদেরকে যোগাযোগ করা লাগতো এবং নৌকার অপেক্ষায় কিন্তু তাদের 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পরে কিন্তু তারা এই জেলার মানুষ আরেক জেলায় আসা যাওয়া করত। সেখানে তাদের যেমন খরচ হতো তেমনই কিন্তু তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো। এখন কিন্তু তারা 5 মিনিটেই কিন্তু দুই জেলার মানুষ দুই জেলার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তা আসলে এখন শুধু সেই উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন মানুষ, আনন্দ উৎকণ্ঠার মধ্যে আছেন যে কখন তাদের সেই সেতুটি উদ্বোধন হয়। আমরা সেতু উদ্বোধনের খবর জানতে যাব কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামের মানুষের কিন্তু দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্বপ্নের যে সেতু, এই তিস্তা নদীর উপর গাইবান্ধা কুড়িগ্রাম সেতু, সেই সেতুর আসলে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে কুড়িগ্রামের মানুষ। বিশেষ করে এখানকার যে প্রায় 24 লাখ মানুষের এটি স্বপ্নের সেতু এবং আজ ঠিক দুপুর 12টায় কিন্তু সেই স্বপ্নের সেতুর দ্বার উন্মোচিত হবে এবং সেই আশায় রয়েছে কুড়িগ্রামের মানুষ। আর আমি যেটি বলি যে আসলে কুড়িগ্রাম সীমান্তবর্তী একটি জেলা হওয়ায় এখানকার যে মানুষজন কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল, অর্থাৎ ঢাকা সহ দেশের অন্য এলাকায় যেতে হলে তাদেরকে রংপুর হয়ে অনেক দূর পথ ঘুরে তাদেরকে কিন্তু যেতে হতো। আর পাশাপাশি একটি স্থলবন্দর রয়েছে কুড়িগ্রামের, যে স্থলবন্দরটি সোনাহাট স্থলবন্দর, সেই স্থলবন্দরের পণ্য সেগুলোও কিন্তু ঘুরে যেতে হয় রংপুর হয়ে। অর্থাৎ এই সেতুটি আজ উদ্বোধনের পর থেকেই কিন্তু সেই যোগাযোগের যে দ্বার সেটি উন্মোচিত হবে। এই গাইবান্ধা হয়ে কিন্তু এই স্থলবন্দরের যে পণ্য সেটি যাওয়া আসা করবে। আর পাশাপাশি কুড়িগ্রামের মানুষও কিন্তু ব্যবসায়িকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে। এই সেতু উদ্বোধনের ফলে তারা এই কুড়িগ্রামের যে ব্যবসা বাণিজ্য সেটিরও কিন্তু প্রসার ঘটবে। আর আমরা দেখেছি বেশ কিছুদিন থেকেই আসলে এই সেতুটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবং তার আগে থেকেই কিন্তু কুড়িগ্রামের মানুষের যে উচ্ছ্বাস, প্রতিদিনেই কিন্তু মানুষজন এখানে এই সেতুর যে কুড়িগ্রাম প্রান্তে সেখানে এসে তারা ঘুরে যান এবং তারা আশা করেন যে এটা আসলে কখন উদ্বোধন হবে। সেই উদ্বোধনের সময়ক্ষণ কিন্তু ঘনিয়ে আসছে, ঠিক 12টায় উদ্বোধন হবে এবং আমি যদি দেখাই যে এখানে অনেক মানুষ কিন্তু এর মধ্যেই চলে এসেছে এই সেতুর উদ্বোধন যখন হবে এবং সেতুর এই উপর দিয়ে তারা চলাচল করবে, এই রকম একটি প্রত্যাশা নিয়ে কিন্তু এখানে মানুষজন এখানে সকাল থেকেই কিন্তু এসে ভিড় জমাচ্ছেন এবং আমি দেখেছি যে সেতুর উদ্বোধন উপলক্ষে এখানে সেতুটি পতাকা সহ বিভিন্নভাবে সাজানো হয়েছে। যদিও অপর প্রান্তে যদিও সকল আনুষ্ঠানিকতা, তারপরে এখানে অনেক মানুষজন ভিড় করছে। এই ছিল কুড়িগ্রামের চিলমারি হরিপুর সেতুর সর্বশেষ। এতক্ষণ আমরা মাওলানা ভাসানী সেতুর উদ্বোধনের জন্য সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে, এর আগে ছিলাম গাইবান্ধায়। জয়পুরহাট পৌরসভায় বাসাবাড়ির আবর্জনা ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশেপাশের এলাকার বাসিন্দারা। অথচ সদর উপজেলার করই কাদিরপুর এলাকায় 2019 সালে নির্মাণ হয় একটি আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার, যা এখনও চালু করা হয়নি। শহীদুল ইসলাম সবুজের রিপোর্ট। সড়কের পাশে ফেলা হচ্ছে আবর্জনা, সেখান থেকে ছড়িয়ে পড়ছে সড়কের একাংশে।
জয়পুরহাট পৌরসভার বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে শহরের বিএডিসি বেলামলা সড়ক ও খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে খোলা আকাশের নিচে ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা কীটপতঙ্গ ও জীবাণু। এগুলো পৌঁছে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই এলাকা যে ছোট বাচ্চা কাচ্চা স্কুলে যায় তারা যেতে পারে না, প্রচণ্ড গন্ধ আসে এবং রাস্তা নোংরা হয়ে থাকে। এটা নিয়ে আমরা খুবই ভোগান্তিতে আছি। বাড়াতেও এইরকম আবর্জনা খেতে হয়, বাসায় যাতেও এইরকম আবর্জনা খায়, বাসায় ঢুকতে হয়। অথচ সদর উপজেলার কোরেইকাদিপুর এলাকায় 2019 সালে নির্মাণ হয় একটি আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার, যা এখনো চালু করা হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে গতানুগতিক চালুর আশ্বাস কর্তৃপক্ষের। পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। জয়পুরহাট পৌরসভার ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় 7 কোটি টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুমান 75, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুমান 52, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 66, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 89। সিলেট বিভাগে বায়ুর মান 50, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 81%। খুলনা বিভাগের বায়ুর মান 33, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুমান 67, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনা 33, আর সবচেয়ে খারাপ ঢাকায় 75। পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণেই সরকারকে অতিরিক্ত গুনতে হবে 290 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সীমানা প্রাচীর, ভূমি উন্নয়ন এবং প্যাভিলিয়ন ভবন নির্মাণেও ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি হয়েছে 1200 কোটি টাকারও বেশি। বিপুল অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হলেও তার সুফল মিলবে কিনা এমন প্রশ্নে স্টেডিয়াম ব্যবহার নীতিমালা পরিবর্তনের কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে অনুমোদন ছিল 186টি স্টেডিয়াম নির্মাণের। সংশোধিত ডিপিপিতে এই স্টেডিয়ামের সংখ্যা এখন 201। প্রকল্পের মেয়াদ বেড়েছে 2 বছর, আর নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে 1200 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই প্রকল্পে 2855 কোটি 42 লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক। সংশোধিত প্রকল্পে মোট 12টি খাতে ব্যয় বৃদ্ধি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সর্বোচ্চ প্রায় 74% বেড়েছে ভূমি অধিগ্রহণে। আগের প্রকল্পে যা ছিল 390 কোটি 37 লাখ টাকা, বর্তমানে এই খাতে সরকার খরচ করবে প্রায় 680 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভূমি অধিগ্রহণেই অতিরিক্ত খরচ হবে 290 কোটি টাকার কাছাকাছি। এরপরই খরচ বেড়েছে সীমানা প্রাচীর নির্মাণে। মূল প্রকল্পে এটি না থাকলেও সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 267 কোটি টাকা। ভূমি উন্নয়ন খাতে 173 কোটি টাকা থেকে বাড়িয়ে খরচ ধরা হয়েছে 423 কোটি টাকা। এরপরই সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে প্যাভিলিয়ন ভবন নির্মাণে। এই খাতে খরচ বাড়ানো হয়েছে 158 কোটি টাকারও বেশি। এছাড়াও সাধারণ গ্যালারির নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে 1650 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। প্রথম সংশোধন শেষে এই বাজেট এখন দাঁড়িয়েছে 2855 কোটি টাকার বেশি। এর আগে প্রথম ধাপে প্রায় 74 কোটি টাকা ব্যয়ে 125টি মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী। তাই প্রশ্ন ওঠে, বিপুল পরিমাণ অর্থ খরচ করার যে উদ্যোগ নিয়েছে সরকার, তা আসলে
কতটা ফলপ্রসূ হবে। আমরা একটা নীতিমালা করছি এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের মেয়াদকাল শুরুতে ছিল 4 বছর। সংশোধিত ডিপিপিতে 2 বছর বাড়িয়ে এর সমাপ্তিকাল করা হয়েছে জুন 2027। তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেওয়ার ঘোষণা, দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে, জানিয়েছে বিএনপি প্রেস উইং। এবং দিনে দুপুরে মাসের পর মাস পাথর লুটকাণ্ড, প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা মত পরিবেশবিদের। স্থানীয় কর্তৃপক্ষ সহ অর্ধ ডজন মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। এ ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।